দর্শক ফার্স্ট ওয়াশ এখন কি চাই আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সামান্তা। গত ৭ই মে শুরু হওয়া ৩ দিনের ভারত পাকিস্তান সশস্ত্র সংঘাত আপাতত শেষ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে অস্ত্রবিরতি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে। পেহেলগাম হত্যাকাণ্ড ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ এনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার নাম ছিল অপারেশন সিন্ধুর। ভারত ও পাকিস্তানের সশস্ত্র সংঘাত নতুন কোনো ঘটনা নয়। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির পর থেকে প্রায়শই এই দুই দেশ লিপ্ত হয়েছে ছোট বড় নানান যুদ্ধ সংঘর্ষের ঘটনায়। প্রতিবারই যুদ্ধ বা সংঘর্ষ শেষে ভারত দাবি করছে যুদ্ধে তারা জিতেছে, পাকিস্তান দাবি করেছে জিতেছে তারা। আমাদের আজকের আলোচনার বিষয়, কে হারে কে জেতে ভারত পাকিস্তান যুদ্ধে। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন রিয়ার অ্যাডমিরাল ASM আওয়াল, সাবেক রাষ্ট্রদূত, নিরাপত্তা বিশ্লেষক। আছেন ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এবং কর্নেল অবসরপ্রাপ্ত জিআর মোহাম্মদ আশরাফ উদ্দিন PSCG, শিক্ষাবিদ, গবেষক ও কবি। প্রথমেই যে কথাটা আসলে বলছিলাম যে বারবার যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের মধ্যে, কে হারছে কে জিতছে। আসলে ভারত পাকিস্তানের মধ্যে মে মাসে সংগঠিত যে যুদ্ধটা আমরা দেখলাম অতি সাম্প্রতিক, এই যুদ্ধটা পুরোটাকে কি আসলে কোনো সংঘাত বলা যায় কিনা? আপনার প্রশ্নটা যেটা ছিল যে কে হারছে কে জিতছে, সাধারণত যুদ্ধে দেখা যায় যে আজকালকার যুদ্ধে কেউ হারে জেতে এমন হয় না। যে হারে সে সাধারণ জনগণই। যে দুই দেশ যুদ্ধে লিপ্ত থাকে তাদের সাধারণ জনগণ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে। যুদ্ধে অ্যাকচুয়ালি কেউ জেতে না। তবে এই সংঘর্ষ যেটা কথা বলছেন এটা কিন্তু টেকনিক্যালি এখনো শেষ হয়নি। এখন যেটা আছে এটা বিরতি, অস্ত্রবিরতি, এটা হচ্ছে সিজ ফায়ার। যদিও ভারতীয়রা বলে স্টপেজ অফ ফায়ারিং এবং পাকিস্তানিরা বলছে সিজ ফায়ার, যেটা আমেরিকানদের ইন্টারভেনশনে করা হয়েছিল। সেটা এখন দু দেশের সিনিয়র আর্মি অফিসার্স, ডিরেক্টরস জেনারেল মিলিটারি অপারেশনস, তারা ঠিক করেছেন যে আগামী 18 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। রিয়ার অ্যাডমিরাল আওয়াল সাহেব, এখন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমি আসলে যে কথাটি বলছিলাম যে এই যে 3 দিনের সশস্ত্র সংঘাত, এটিকে কি আমরা আসলে যুদ্ধ বলতে পারি? যুদ্ধ গোয়িং বাই দ্য বুক না, এটা যুদ্ধ না। কারণ যুদ্ধ যদি আপনি ইয়ে করেন, এটা ডিক্লেয়ার্ড হতে হবে। দ্য স্টেট ডিক্লেয়ার্স, অথবা নন স্টেট অ্যাক্টর হতে পারে, ডিক্লেয়ার হতে হবে। ডিক্লারেশন হয় নাই, কিন্তু সিজ ফায়ার হয়েছে। যুদ্ধ হয় না, কিন্তু যুদ্ধবিরতি হয়েছে। তো যুদ্ধ তো আপনার এটা একটা আদিম প্রবৃত্তি, মানুষের আগে থেকে হয়ে আসছে। তো আমরা যদি এই কন্টেম্পোরারি আপনার কনটেক্সট দেখি, তাহলে আমি বলতে পারি যে 19th century 1899 দ্য হেগ কনভেনশন, এটাতে আপনার ইয়ে করে হস্টিলিটি যদি হয়, দুইটা দেশের যদি হস্টিলিটি হতে হয়, তাহলে একটা কনভেনশন, তারা কনভেনশন 1-এ যেটা আছে সেটা হলো যে এটা একটা ওয়ার্নিং দিতে হবে এবং একটা মেডিয়েশনের ব্যবস্থা থাকতে হবে। মেডিয়েশন যদি ফেল করে তাহলে হস্টিলিটি ব্রেকআউট হতে পারে। তারপরে আপনার 1907 সনে হেগ কনভেনশন 3 যেটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটোকল ওয়ার ডিক্লেয়ার করার জন্য। সেখানে আপনার সেই সবাইকে জানাতে হবে, মেডিয়েশনের ব্যবস্থা থাকতে হবে এবং পার্টিকুলার যারা নিউট্রাল কান্ট্রি তাদেরকে জানাতে হবে যে আমি ডিক্লেয়ার করছি। এরপরে ইতিহাসে যদি যান, এরপরেও তো আপনার প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তারপর সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফাস্ট ফরওয়ার্ড 1945 যদি আমরা চলে আসি,
যখন আমরা ইউনাইটেড ইউএন গঠন করা হলো, তো তখন একটা ছিল যে যুদ্ধ যেন আর না হয়, তো রাষ্ট্রগুলোকে একটা বাইন্ডিংয়ের ভিতরে আনা যাতে করে তারা যুদ্ধে লিপ্ত না হয়। যার ফলে আপনার আর্টিকেল 2 প্যারা 4 এখানে হলো যে কোনো দেশের বিরুদ্ধে তার আঞ্চলিক অখণ্ডতা, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স এগুলোর বিরুদ্ধে কোনো থ্রেট অথবা ফোর্স ইউজ করা যাবে না, যেটা আমাদের কনস্টিটিউশনেও আছে, আর্টিকেল 2.4 ইউএন কনভেনশনের। আবার হলো যে এই যুদ্ধ তো এত কিছুর পরে হয়তো হবে, আর্টিকেল 51-এ যেটা হলো ইন্ডিভিজুয়াল অফ দ্য কালেকটিভ সেলফ ডিফেন্স অফ দ্য স্টেটস, যদি আক্রান্ত হয় কোনো দেশ তাহলে তার অধিকার থাকবে এটাকে মানে প্রত্যুত্তর দেওয়ার জন্য। তো এইটা ছিল ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্ট। তারপরে তো যুদ্ধ চলছে, রাইট নাও 32টা সংঘাত চলছে বিভিন্ন যুদ্ধ তো এটা আমি বলবো যে এটা যেহেতু এই যুদ্ধ ডিক্লারেশনের ব্যাপারটা, এটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের শাসন ব্যবস্থা এর উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 63(1) এটাতে আছে যে রিপাবলিক এটা যুদ্ধ ঘোষণা করবে না অথবা যুদ্ধে জড়াবে না আনলেস গিভেন কনসেন্ট গিভেন বাই দ্য পার্লামেন্ট। পাকিস্তান, ইন্ডিয়া একই ধরনের আছে, পার্লামেন্টের কনসেন্টের ব্যাপারটা আছে, ডিক্লারেশন দুই দেশেরই বাই দ্য প্রেসিডেন্ট। তো সেই ডিক্লারেশন যেহেতু হয় নাই, তাহলে বাই ডেফিনেশন এটাকে যুদ্ধ বলা যেতে পারবে না। এটা বলা যায় স্ট্রাইক, এক্সচেঞ্জ অফ ফায়ার্স, এবং তার এটা স্যার যেটা বললেন একটা পজ হয়েছে। এখন পজের পরে যদি আলোচনা যদি ভালোভাবে চলে সেটার একটা পরিণত হবে। আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার নিউ নর্মালের যে একটা ডেফিনেশন দিয়েছে, সেটাতে তো উনি বলেছেন অপারেশন সিন্দুর উইল কন্টিনিউ। এবং কর্নেল আশরাফ উদ্দিন, আপনার কাছে যদি একটু আসি আমি, এই যে স্যার বলছেন যে পারমাণবিক বোমার কথা, দুইটি দেশেরই কিন্তু পারমাণবিক শক্তি আছে। এই পারমাণবিক শক্তি যদি দুইটি দেশ নিক্ষেপ করে তাহলে আসলে আশেপাশের দেশগুলো বা বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে? কি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি একটু প্রথমে বলি, একটা মানব শিশুকে যেমন আমরা বয়স অনুযায়ী বলি, শিশু বলি, একই মানুষ কিন্তু শিশু বলি, কিশোর বলি, তরুণ বলি, যুবক বলি, বৃদ্ধ বলি। সো এরকম করে অ্যাকচুয়ালি বিরোধ যেটা, সেটারও একটা প্রকারভেদ আছে। বিরোধ, সংঘাত, যুদ্ধ, সর্বব্যাপী যুদ্ধ। ইংরেজিতে বড় সুন্দর ওয়ার্ড আছে, এটা স্কারমিশেস, কনফ্লিক্ট, ওয়ার অ্যান্ড অল আউট ওয়ার। যেমন মনে করেন 99-এ কার্গিলে যুদ্ধ হয়েছিল, এটাকে আমরা বাংলায় লিখি যুদ্ধ, বিকজ বাংলায় খুব ওই ধরনের অনুবাদ নাই, কিন্তু এটাকে বলা হয় কার্গিল কনফ্লিক্ট। যদিও সেখানে ওরা আর্মি ইউজ করেছে, এয়ারফোর্স ইউজ করেছে ইন্ডিয়া, আর পাকিস্তান ইউজ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এগুলোর একটা যুদ্ধের একটা ব্যাপ্তির একটা ব্যাপার আছে। এখানে কি হয়েছে? এখানে যেটা হয়েছে সেটা হলো পাহেলগামে 26 জন পর্যটক নিহত হয়েছে। কিভাবে নিহত হলো? সন্ত্রাসীদের হাতে। এমনকি ভারতের ভিতরেও লোকজন এটাকে নিয়ে সন্দেহ করছে যে এত সিকিউরিটির মধ্যে বাইরে থেকে আসলো কোথায়, এটা নিশ্চয়ই সাজানো নাটক। তারপরে কি হলো? তারপরে যেই জিনিসটা প্রসিডিউরটা হওয়ার কথা ছিল, যেটা আউল সাহেব সুন্দর করে বললেন, যে ইন্টারন্যাশনালি মিডিয়েটর মানে মধ্যস্থতা করার জন্য বা কিছু বা আন্তর্জাতিক তদন্ত হবে, যেটা পাকিস্তান দাবি করেছিল যে আন্তর্জাতিক তদন্ত করে প্রমাণ করো, হোয়াট ইজ ইউর প্রুফ। কিন্তু তা হয়নি। এটা না হয়ে যেটা হলো, 22 তারিখে এরা মারা গেল, কোনো রকম প্রমাণ উল্লেখ না করে, কোনো রকম ওই রকম কিছু ইভেন মিডিয়াতেও দিতে না পেরে 23 তারিখে নরেন্দ্র মোদী ঘোষণা করলেন সিন্ধু পানি চুক্তি বাতিল। ইট ইজ এ সাংঘাতিক একটা ব্যাপার। এই ধরনের পদক্ষেপ রাষ্ট্র কখন নেয়? যখন অল আউট ওয়ার, যে আমার এয়ার স্পেস তোমার জন্য বন্ধ, আমার লোকজন তোমার ওখানে যাবে না, ভিসা বাতিল, তারপর ডিফেন্স অ্যাটাচি 2 জনকে ফেরত পাঠিয়েছে, তারপর 55 জনের স্টাফ থেকে এমবেসির মাত্র 30 জনে নামিয়ে এনেছে। সো দিস ইজ একটা। তারপর 23 তারিখে এটা ওরা করলো। 24 তারিখে পাকিস্তান ঘোষণা করলো যে তোমাদের সাথে 72-এর যে সিমলা চুক্তি হয়েছিল সেটা বাতিল। এখন 72-এর সিমলা চুক্তিটা কি?
তারপর পাকিস্তান আরেকটা জিনিস করলো, তার এয়ার স্পেস ইন্ডিয়া ব্যবহার করতে পারবে না, তাতে করে তারা আর্থিকভাবে ক্ষতি হয়। তারপর ভিসা বাতিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে 72 সিমলা চুক্তি বাতিল করলে কি হলো? কারণ 72 সিমলা চুক্তি অনুযায়ী একটা জিনিস হয়েছিল, সেটা হলো আমরা আমাদের প্রবলেমগুলো বাইলেটারালি, অন্যের ইন্টারন্যাশনাল কোনো ইন্টারফারেন্স ছাড়া বাইলেটারালি সমাধান করব। এখন কি হলো? এখন এই যে ইন্ডিয়া যখন অ্যাটাক করলো, তার প্রতি আক্রমণ করলো পাকিস্তান, এবং 10 তারিখে বলা হচ্ছে ট্রাম্পের মধ্যস্থতায় মানে এটা তার মানে মধ্যখানে আরেকটা রাষ্ট্র এসে গেল। এটা একটা সত্যিকার অর্থে যে কোনো দেশের জন্য বা যে কোনো অঞ্চলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। যেমন সাউথ এশিয়ার যে নিরাপত্তা, এটা একটা আমাদের সবারই বিষয়। এটা বাংলাদেশ বাইরে নয়, এটার থেকে সাউথ এশিয়ার কোনো কান্ট্রি বাইরে নয়। তো এখানে এই ধরনের একটা অল আউট ওয়ার সিচুয়েশন হয়ে গেছে। তারপর মিডিয়া প্রোপাগান্ডা দেখেন, সবাই বলছে যে না আমি পরাজিত হইনি, ও পরাজিত হয়নি। এরা বলছে যে ওদের 5টা ফাইটার প্লেন ফেলে দিয়েছে, ইনক্লুডিং 3 রাফায়েল, মানে অনেকগুলো জিনিসপত্র। সো বিষয়টা যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই 2টা রাষ্ট্র যাদের পারমাণবিক শক্তিধর, তাদের মধ্যে যদি এই ধরনের বালখিল্যতা চলতে থাকে, যে কিছু বুঝে না বুঝে, কোনো রকম আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে, হতেই তো পারে যে এরা বালখিল্যতা করে পারমাণবিক বোমা ফুটিয়ে দেবে। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, পারমাণবিক বোমায় একটা জায়গা ধ্বংস হতে পারে, কিন্তু তার মানে এই না যে পুরা দেশ তামাতামা হয়ে যাবে। এটার একটা এরিয়া আছে। আমাদের ইভেন বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটার জন্য অসংখ্য পারমাণবিক বোমা লাগবে এটাকে শেষ করে দিতে। কিন্তু যেটা হবে সেটা হলো যেখানটায় হলো সেই জায়গাটা এবং সেখানটার ফলআউট এবং সেটার রেজাল্টটা অন্যরা ভোগ করবে, এই হলো কথা। এবার একটু ইফতেখার আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে চাই। এই যে বেসামরিক 26 জন নিহত হওয়ার পরেই সংঘর্ষটা শুরু হলো, এটা একদিকে যাচ্ছে, আরেকদিকে থাকছে যে এটি একটি ষড়যন্ত্র, যেটি আশরাফুল উদ্দিন বলছিলেন। আপনার এই বিষয়ে মতামতটা কি? আসলে কিভাবে শুরু হলো? যখন 26 জন মারা গেলেন, তখন ভারত বলল, অ্যালিগেশন করলো যে এটা পাকিস্তানের দিক থেকে, পাকিস্তানের সাপোর্টে তারা এসছে না। কিন্তু এখানে সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে 2 দেশই পারমাণবিক শক্তি রয়েছে ওদের, এবং এটা প্রথমবারের মতো এ ধরনের 2টো দেশ একটা কনফ্লিক্টে জড়ো হয়েছে। না, তাত্ত্বিকভাবে নিউক্লিয়ার কনফ্লিক্টের থিওরি থাকে এবং ডকট্রিন থাকে। যেহেতু ভারতের কনভেনশনাল শক্তি অনেক বেশি, ভারতের মনে করেন তাদের সোলজার্স আছে 1.2 মিলিয়ন, তাদের বাজেট 72 বিলিয়ন। পাকিস্তানের মনে করেন অ্যাবাউট 600,000 সোলজার্স, বাজেট তাদের 10 বিলিয়নের মতো। সুতরাং ভারত সব দিকে শক্তিশালী। থিওরিটিক্যালি পাকিস্তান বলে যে ভারত যেহেতু শক্তিশালী, তারা যদি আমাদের উপর আমাদের সভারেন্টিকে অ্যাটাক করে, তাহলে আমরা প্রথম দিকেই আমরা আমাদের পারমাণবিক শক্তি আর ব্যবহার করব। এটাকে বলে টোটাল স্পেকট্রাম ডিটারেন্স। আমরা উই উইল ডিটার দেম উইথ অল উই হ্যাভ। আশরাফ সাহেব যেটা বলছিলেন, দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। যে 2 রকমের নিউক্লিয়ার অর্ডিন্যান্স আছে। একটা হচ্ছে ট্যাকটিক্যাল, যেটাকে অনেক সময় থিয়েটার ওয়েপন বলে, যেটা মনে করেন 0.5 কিলোটন 1 কিলোটন হবে, এটা ক্ষুদ্র জায়গা এফেক্ট করবে। আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েপন্স, স্ট্র্যাটেজিক ওয়ারহেড, যেটা অনেক জায়গা ডিস্ট্রয় করবে এবং বহু লোক হতাহত হবে। তো এখানে এই কোনো লেভেলেই পারমাণবিক ইউজ হয়নি। এটা হয়নি এই কারণে, যখন যুদ্ধ এই কনফ্লিক্টটা লাগলো, তখন বোঝা গেল যে পাকিস্তান কিন্তু তত কনভেনশনালি ইনফেরিয়ার নয়। প্রথম রাতেই
পাকিস্তানিরা ক্লেম করলো, এবং যেটাকে ডিসপ্রুভ করা যায়নি, যে তারা 5টি প্লেন ধ্বংস করেছে। এর মধ্যে 3টি অত্যন্ত আধুনিক রাফাল প্লেন ছিল, আরও 2টা অন্যরকম। তো 5টি প্লেন ডাউন করা ইজ এ মেজর অ্যাচিভমেন্ট ফর এনি সাইড ইন কনফ্লিক্ট লাইক দ্যাট। সুতরাং তার উত্তরে ভারতীয়রা মিসাইল দিল এবং ড্রোনস ব্যবহার করলো। কিন্তু তখন যেহেতু কিছু প্লেন ডিস্ট্রয়েড হয়ে গেছে, ট্যাকটিক্যালি তারা প্লেন আর সামনে নিয়ে আসলো না। রেস্ট অফ দ্য ব্যাটল, যেটা বাকি 3.5 দিন, এটা হলো থ্রু ড্রোনস এবং যাকে বলে আদার স্মল প্রজেক্টাইলস আর কি, যেটা স্মল ওয়েপেনরি। সুতরাং ইট ওয়াজ এ ভেরি হাইটেক ওয়ারফেয়ার। এটাতে তত লোক যুদ্ধ করে মারা যায়নি, which is very significant, কিন্তু the totality of destruction in terms of money involved was very great. সুতরাং it was a highly technical war, এবং এটা ছড়ানো কিন্তু যে কোনো সময় ছড়িয়ে যেতে পারত। বহু আগে হারমান খান বলে একজন বিশেষজ্ঞ ছিলেন, তিনি বলেছিলেন যে এ ধরনের এসকেলেশনের 44 সিঁড়ি আছে। 44 নম্বর সিঁড়ি হচ্ছে টোটাল ডিস্ট্রাকশন, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড যাকে বলে। এই কনফ্লিক্টে অনেক বিশেষজ্ঞের মতে আমরা 12-13 লেভেলে পৌঁছে গিয়েছিলাম। সুতরাং এটা যদি স্প্রেড করত, এটা যদি সময় মতো যদি বন্ধ না করা হতো, ইট হ্যাড পোটেনশিয়ালি গ্রেট ডেঞ্জার। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে একটু আউয়াল স্যার, আপনার কাছে যদি আবারও আসি, যে 1947 সালে দেশ ভাগের পর কাশ্মীর ইস্যুতে 1947-48 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধের পর ভারত কিন্তু কাশ্মীর উপত্যকা, জুম্মু এবং লাখাদের নিয়ন্ত্রণ লাভ করে। আবার অন্যদিকে পাকিস্তান দখল করে কাশ্মীরের 1/3 অংশ, যা পরবর্তীতে কাশ্মীর আজাদ নামে পরিচিতি লাভ করে। এই যে দেনা পাওনার হিসেবে আসলে ভারত না পাকিস্তান, কে লাভবান হয়েছে বলে মনে হয়? লাভবানের প্রশ্নে যদি আমার ব্যক্তিগত মত হলো যে এটা তো লাভবান হওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং আমি বলবো যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে শেষ হলো, এখানে তাদের কলোনিয়ালিজম শেষ হলো, এখানে একটা তারা অনেক সমস্যা এখানে রেখে গেছে। বাট এই কাশ্মীর ইস্যু যেটা, এটা ছিল একদম মানে একটা খোলা ক্ষত, যেটা তাদের জন্য অবশ্যই করণীয় ছিল। আমি বহু ব্রিটিশ যাদের সাথে আমার কথা হয়েছে, পলিসি মেকার্সদের, যে আপনার ডাক্তার ইউ হ্যাভ কেপ্ট অ্যান ওপেন উন্ড, যেটা আপনাদের ক্লিয়ার বলে দেওয়া উচিত ছিল যেটা কীভাবে সমাধান হবে। তো আমি মনে করি না এতে কারো লাভ হয়েছে। তো এখানে কাশ্মীর বলতে আমরা কিন্তু ভারত পাকিস্তান বুঝি, আপনি যে বিভাজনটা বললেন, তো সেই বিভাজন ঠিক আছে, সে 55% পেয়েছে আপনার ইন্ডিয়া, যেখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই এলাকা আর সিয়াচেন গ্লেসিয়ার। পাকিস্তান পেয়েছে অ্যাবাউট 30% আপনার সোকল আজাদ কাশ্মীর আর গিলগিট বালতিস্তান। বাট আমরা ভুলে যাই আরেকটা দেশ, চীন। চীন কিন্তু এটার অংশ। চীন তখন পেয়েছিল আকসাই চীন। চীন কিন্তু এটার পার্ট, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বারবার আসলে ভারত পাকিস্তানের ডামাডোল চলে, আর চীনের লেভেলটা অনেক উপরে চলে গেছে। ইনফ্যাক্ট 62 সনের যুদ্ধে, স্যার হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন, চীন যখন ভারত আক্রমণ করে, তারা পূর্ব সেক্টর তো তারা অরুণাচল পুরোপুরি নিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছিল। এই লাদাখের যে সীমান্ত, ওখানেও চীন তখন ধাক্কা দিচ্ছিল। তখন পাকিস্তানকে চীন বলেছিল যে আমি তো যুদ্ধ করছি, তো কাশ্মীর এতে প্রবলেম, তো তোমরা জয়েন করো না কেন, একবারে শেষ করে ফেলো। তো পাকিস্তান আবার ওই ফ্রন্ট লাইন স্টেট, সবসময় তার মানে মিত্র থাকতে হবে, মিলিটারি সিয়াটো সেন্টর ভাগে তারা ছিল সবসময়, একটা মানে সবাই আমাকে মিলিটারিলি আমাকে একটা শক্তিধর দেশে মনে করবে, একটা সুপেরিয়র। তখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তখন ভালো ভাব, তো বলে যে ঠিক আছে আমরা একটু
কনসাল্ট করে নেই। তো দে কনসাল্টেড আমেরিকা। তো আমেরিকা তো মানে ওই ডক্টর কিসিঞ্জার বলেছিলেন যে আমেরিকার সাথে শত্রুতা ডেঞ্জারাস, বাট দ্যাট টাইমস আমেরিকার সাথে বন্ধুত্ব বিকামস ভেরি ফ্যাটাল। তো যার জন্য আর সেই হয় নাই, সেই যুদ্ধ করা হয় নাই। ইফতেখার আহমেদ চৌধুরী, আপনার কাছে আসি যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের শেষে কিন্তু আবার ভারত পাকিস্তানের একটি যুদ্ধ হয়েছে, যেটি ভারতের পশ্চিম সীমান্তে স্থান নিয়েছে। এবং আপনি কি মনে করছেন যে 1971 সালে যে আমাদের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ এবং বাংলাদেশের বিজয় অর্জন, এটার সাথে কি সেই যুদ্ধটির কোনো সম্পর্ক আছে? প্রত্যেকটার লিঙ্ক তো আছে, হিস্ট্রি ইভলভস, তাই না? সবটার সঙ্গে সবের লিঙ্ক আছে। একটা জিনিস আই জাস্ট ওয়ান্টেড টু আন্ডারস্কোর, যে এই যে যুদ্ধটা হলো, এটার কিছু আওয়াল সাহেব যেটা বলেছিলেন যে উইকার কান্ট্রি সাধারণত partners with a stronger country in order to make up for the weakness. এখানেও সেটা হয়েছিল, যেরকম ইন্টারঅপারেবিলিটি উইথ দ্য চাইনিজ আর্মি, এটা হয়েছে উইথ দ্য চাইনিজ ক্যাপাবিলিটিস। এখন এখানে দেখা গেছে যে উইকার কান্ট্রি যেটা ছিল পাকিস্তান, তারা তাদের স্ট্রেংথটা বাড়িয়েছে উইথ দ্যার ইকুইপমেন্ট। যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করেছে সেটা হচ্ছে যেরকম প্লেন, তাদের J-10C is extremely modern 4.5 generation aircraft. তাকে ইকুইপ করেছে যে ওয়েপন, সেটা হচ্ছে PL-15, যেটা দিয়ে আপনার 200 কিলোমিটার দূরে আরেকটা প্লেনকে মারা যাবে। তারপরে AWAC দিয়ে তারা ন্যাভিগেট করে। সুতরাং ইট ওয়াজ এন এক্সট্রিমলি আগে যেটা বলছিলাম টেকনোলজিক্যালি ফট ওয়ার। এখানে আরেকটা জিনিস যেটা প্রতিফলিত হয়েছে, যে নর্মালি যুদ্ধে 3টা ডোমেইন থাকে, ব্যাটল ডোমেইন থাকে। একটা হচ্ছে এয়ার, সি, ল্যান্ড। এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার ডোমেইন একটা নতুন ডোমেইন খুলছে, যেখানে এক্সট্রিমলি অ্যাডভান্স ওয়েপেনরি, যেমন আপনার মনে করেন মাইক্রোওয়েভ লেজার, এইসব দিয়ে সুইপ করে ইউ ক্যান অ্যাটাক লয়টারিং মিউনিশনস বলেন কিংবা ড্রোনস বলেন, সেসব অ্যাটাক করতে পারেন। সুতরাং ইট ইজ অ্যান এক্সট্রিমলি অ্যাডভান্সড ওয়ে অফ ওয়ারফেয়ার। এয়ারক্রাফট এখন চাইনিজরা যেটা ডেভেলপ করছে, যেরকম আমরা তো J-10Cর কথা বললাম, উইচ ইজ 4.5 জেনারেশন, তারা করছে এখন J-35, সেটা হচ্ছে 5th জেনারেশন এয়ারক্রাফট, যেটা অপারেট করবে আপনার ইন হোয়াট ইজ কল্ড নিয়ার স্পেস। স্পেস হচ্ছে আপনি যদি 20 কিলোমিটার টু 100 কিলোমিটার স্পেস, নিয়ার স্পেস ইজ অ্যাবাভ 20 কিলোমিটার, those craft will fly. এতে it will be extremely difficult to attack them. এ ধরনের এয়ারক্রাফটের একটা এক্সপোর্ট ফরমেশন, এক্সপোর্ট ভ্যারাইটি J-31 বলে, সেটা পাকিস্তান কিন্তু অ্যাকোয়ার করছে। এবং ভদ্রলোকের নাম বোধ জহির, মার্শাল জহির, উনি গেছিলেন কিছুদিন আগে চায়নাতে, এবং 40টা J-31 দে উইল অ্যাকোয়ার। যেটা বলতে যাচ্ছি যে যদিও দেশ দুটো আর ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু এই যে যুদ্ধটা কিংবা কনফ্লিক্টটা যেটা আমরা দেখলাম, এটা ইট ফোরটেলস হোয়াট ইজ টু কাম ইন দ্য ফিউচার ইন ওয়ারফেয়ার। ভবিষ্যতে যদি কোনোদিন আমেরিকা এবং চায়নার সঙ্গে যদি কনফ্লিক্ট হয় এবং যুদ্ধ লাগে তাইওয়ান নিয়ে, এই কী ধরনের যুদ্ধটা হবে, এটার একটা প্রাথমিক একটা চিত্র আমরা পেয়েছি এই যুদ্ধে। সুতরাং ভবিষ্যতে ব্যাটল ওয়ারফেয়ার উইল বি এক্সট্রিমলি অ্যাডভান্সড। এতে যে লোক মানে ক্যাজুয়ালিটিস কম হতে পারে, কারণ প্রিসিশন বাড়বে, ওয়েপেনরির প্রিসিশন বাড়বে, এতে হয়তো কোল্যাটারাল ড্যামেজ কমবে, কিন্তু ব্যাটলস উইল বি ভেরি ডিস্ট্রাকটিভ। তারপরে যেটা কর্নেল আশরাফ বলছিলেন যে তাহলে আমাদের মতো দেশের কী রোল থাকবে, আমরা উই আর নট ইনভলভড ইন দ্যাট কাইন্ড অফ কনফ্লিক্ট, কিন্তু উই আর স্টিল অ্যাপ্রোচিং
আজকে বিশ্বে যেভাবে দ্য কাইন্ড অফ ওয়ার্ল্ড উই আর গেটিং ইনটু, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশনস লাইক ইউনাইটেড নেশনস কিংবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এদের রোল পাওয়ার কমে যাচ্ছে ধীরে ধীরে, এবং very soon it will be every man for himself and God for us all. You see, সুতরাং we have to be able to develop our own capabilities. এটা প্রথমে এটা করতে হবে যে আমরা আমাদের নিজেদেরকে শক্তিমান করতে হবে, either through partnership with other friends or by our own intellectual capabilities. এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যেটা আওয়াল সাহেব মেনশন করেছিলেন, যে আমাদের এখানে একটা রিজিনাল অর্গানাইজেশন ছিল সার্ক। আর কিছু না হোক, ইট প্রোভাইডেড এ প্ল্যাটফর্ম যেখানে আমাদের লিডারশিপরা মাঝে সাঝে দেখা হতো। এখন তার অ্যাবসেন্সটা আমরা প্রচণ্ডভাবে ফিল করতে পারছি। এবং প্রফেসর ইউনুস কিন্তু নিউ ইয়র্কে উনি যখন ছিলেন, উনি মেনশন করেছিলেন, উনি একটা আইডিয়া, ইট ওয়াজ এ গ্লিন্ট ইন হিজ আই, যে এই সার্কটাকে রিএস্টাবলিশ করা যেতে পারে কি না। এই প্রচেষ্টা হয়তো আমাদের কূটনীতি দিয়ে আমরা কিছুটা যদি পারি এগিয়ে নিয়ে যেতে পারি। দ্যাট উড বি এ ভেরি পজিটিভ কন্ট্রিবিউশন দ্যাট বাংলাদেশ উড বি এবল টু মেক ইন দ্য কারেন্ট গ্লোবাল সিনারিও। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। খুব পরিচ্ছন্ন একটা আলোচনা হলো, অনেক কিছুই দর্শকরা জানতে পেরেছেন। আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আজকের আয়োজন থেকে এখান থেকে বিদায় নিচ্ছি।